আসসালামু আলাইকুম। আজ ২৬ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। সচিবালয়ে রহস্যময় কুকুর ঘিরে নানা গুঞ্জন। সচিবালয়ে আগুন নিয়ে সার্জিস ও হাসনাতের হুঙ্কার। গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলতেই আগুনের ঘটনা, মন্তব্য রিজভীর। এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। আগুন লাগা ৭ নম্বর ভবনের ৮ম তলা থেকে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে সচিবালয়ে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল প্রবেশ করে। এ সময় মৃত কুকুরটি বের করে আনা হয় এবং ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। কুকুরটিকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠেছে। কিভাবে ৮ তলায় উঠল কুকুরটি? কুকুরটিকে দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে কিনা? এটি প্রশিক্ষিত কোনো কুকুর কিনা? সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, তদন্তের মধ্য দিয়েই বেরিয়ে আসবে কুকুরটিকে ঘিরে কোনো ষড়যন্ত্র আছে কিনা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনও ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল, তাদের মধ্যে অন্যতম একটা অংশ এই আমলারা। এদের ওপর ভর করেই হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। তিনি আরও বলেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা তাদের সব অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই। অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলরাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। পোস্টের শেষ বাক্যে ইঙ্গিতপূর্ণ এই বাক্য লিখেছেন তিনি। দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ এই পোস্ট দেন। বুধবার দিবাগত রাত ১:৫২ সচিবালয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৫ ঘন্টা পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ সোহানুর জামান নয়ন মারা যান। এখন পর্যন্ত আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। কমিটির সদস্য ৫ থেকে ১১ জন হতে পারে বলেও জানান তিনি। গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, সরকারের এই সংস্কার যে কেমন হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে তা আমরা বলতে পারি না। কারণ সাইবার সংক্রান্ত সংস্কারের যে রূপটি আমরা দেখছি, ওই রূপটি আমার মনে হচ্ছে ভালো কিছু ফিরছে না। তিনি বলেন, চারদিকে বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত কারণে ভয়ার্ত নই, রাষ্ট্র নিয়ে আমরা ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো সচিব মন্ত্রীর বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে, তখনই সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন ধরে। গতকাল সচিবালয়ে মধ্যরাতে যে আগুন, এই বিষয়ে আমরা কোনো মুখরোচক কথা বলতে চাই না। বিএনপির এই নেতা বলেন, সচিবালয়ের আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল।
একটি ঘটনা আরেকটি ঘটনার মধ্যে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে আগুন। এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে একেবারে উচ্চ পর্যায়ের ব্যক্তি দিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত দেন রিজভী। কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথিপত্র চাওয়ায় সচিবালয়ে নথিপত্র পুড়ে যাওয়া ও ভয়াবহ অগ্নিকাণ্ড এটি মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয় কিভাবে? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধু ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার কালা কানুনের বিরুদ্ধে বিএনপি সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুনে পুড়ে গেছে 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর। এর মধ্যে আছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার 2টি মন্ত্রণালয়। বিষণ্ণ মনে পুড়ে যাওয়া ভবন দেখে গেছেন তিনি। দুপুরে 12:30টায় পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ দেখা যায়। ভবন পরিদর্শন শেষে দুপুর 12:43 নীরবে সচিবালয়ে ত্যাগ করেন তিনি। এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। তিনি আরও বলেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফেরেন আসিফ মাহমুদ। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী তারা আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত 1:52। 2 মিনিটের ব্যবধানে রাত 1:54 ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় 10 ঘন্টা পর দুপুর 11:15টার দিকে তা পুরোপুরি নেভে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ সোহানুর জামান নয়ন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় আগুনে পুড়ে গেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের 6 থেকে 9 তলা পর্যন্ত 4টি ফ্লোর। ভবনের 6 তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 7 তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একাংশ। 8 তলায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় ছিল। এছাড়া 9ম তলায় রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একাংশ। সচিবালয়ে অগ্নিকাণ্ড পরিকল্পিত হতে পারে বলে মনে করছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের 7 নম্বর ভবনের সামনে সাংবাদিকদের কাছে এই আশঙ্কার কথা জানান তিনি। সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে সেখানে কাজ করে নৌবাহিনীর একটি দল। আমিনুল ইসলাম বলেছেন, 6 তলা, 9 তলা এবং মাঝেও বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আগুন। এভাবে একসঙ্গে বিভিন্ন জায়গায় শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে। অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর দল এখনও সেখানে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। আমিনুল ইসলাম আরও বলেছেন, যতটুকু আমরা পর্যবেক্ষণ করেছি, যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। এখনও পুরোপুরি আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, তবে আমরা কাজ করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত 18 ডিসেম্বর বিকালে তাকে এই হুমকি দেওয়া হয় বলে জানান তিনি। বি.এম. সুলতান মাহমুদ বলেন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে আছি। আমার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত 18 ডিসেম্বর দুপুরের পর কয়েকবার উক্ত মোবাইল নম্বরের ইমো আইডি থেকে ফোন করে আমাকে বিভিন্ন ধরনের ভয়, ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। কথার সূত্রে আমি বুঝতে পেরেছি তার নাম আমির। সে একজন কুখ্যাত ডাকাত।
তার নামে নড়াইল, যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে কথাও বলেছে। কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে। হুমকি দেওয়ার সময় তিনি ও তার স্ত্রী নিউ মার্কেট থানা এলাকায় অবস্থান করছিলেন বলে জানান সুলতান মাহমুদ। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে 17 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ 17 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড। তাদের কাছ থেকে জাল আধার কার্ড এবং প্যান কার্ড মিলেছে বলেও দাবি করেছে এটিএস। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটিএস স্থানীয় পুলিশের সহায়তায় এই সপ্তাহেই মুম্বাই, নাভি মুম্বাই, থানে এবং নাসিক শহরে অভিযান চালায়। এতে 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ অন্তত 17 বাংলাদেশি নাগরিককে বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করার জন্য এবং বৈধ নথি ছাড়াই সেখানে থাকার জন্য গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে 1946 সালের বিদেশি সম্পর্কিত আইন, ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে বুধবার অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফডনবিস বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন তাদের চিহ্নিত করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফডনবিস বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 16236 এই নাম্বারটি আজ থেকে মনে রাখুন। ব্যাংকিং সেবায় অনেক সময় আমরা ভোগান্তির শিকার হই। যদি আমরা কোনো ব্যাংকের সেবা যথাযথ না পাই, অথবা লেনদেনে সমস্যা হয়, অথবা ওই ব্যাংক আপনাকে যথোপযুক্ত সম্মান, মর্যাদা এবং আপনাকে সেবা না দিতে পারে, তাহলে এই নাম্বারটিতে কল করুন। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি সেবা। যে কোনো ব্যাংক সম্পর্কে অভিযোগও এখানে আপনি দাখিল করতে পারবেন। আপনার ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন হোক এই প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় 5 ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সাংবাদিকরা আল কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন। ইসরায়েলি সেনারা নিহতদের জঙ্গি সদস্য হিসেবে চিহ্নিত করেছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নিহত সাংবাদিকরা একটি ব্রডকাস্ট ভ্যানে ছিলেন, যেটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে প্রেস বা গণমাধ্যম লেখা ছিল। ইসরায়েলি সেনারা এই হামলাটি নিশ্চিত করে দাবি করেছে তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের একটি জঙ্গি সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে এর পক্ষে তারা কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করতে পারেনি। নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে ছিলেন ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল্লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি। নিহত আয়মান আল জাদির স্ত্রী আল আউদা হাসপাতালের সামনে তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছিলেন যখন এই হামলা হয়। হামলার সময় অপর সাংবাদিকরা ভ্যানের ভেতরে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি বিমান বাহিনী ভোরের দিকে তাদের উপর আক্রমণ চালায়। হামলার একটি ভিডিওতে দেখা গেছে তাদের গাড়িতে আগুন ধরে গেছে এবং গাড়ির পাশে প্রেস লেখা ছিল সাদা রঙে। এই হামলায় বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। বিশেষ করে সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন সহিংসতার প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press। youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।